গাজায় যুদ্ধবিরতি ভেঙে নেতানিয়াহুর নির্দেশে আবারও ভয়ঙ্কর বিমান হামলায় ২০ জনের মৃত্যু, আহত হয়েছে ১২৫ জন। এর জবাবে ইসরায়েলে ইরান এবং তুরস্কের যৌথ হামলার পরিকল্পনা। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলায় এবার ফুঁসে উঠেছে আমেরিকা। গাজায় শান্তি বজায় রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পের আহ্বান। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার পিছনে সৌদি আরবের গোপন সমর্থন, এটা ফিলিস্তিনিদের উপর বিশ্বাসঘাতকতা বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গাজার হাসপাতালগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় ওষুধ এবং সার্জারির সরঞ্জাম না থাকায় ডাক্তারদের নীরব আত্মসমর্পণ। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ। গাজায় যুদ্ধবিরতি ভেঙে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে আবারও ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অর্ধশতাধিকেরও বেশি মানুষ। এর জবাবে ইরান এবং তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। শান্তির আশা জাগিয়ে শুরু হওয়া যুদ্ধবিরতি স্বল্প সময়ের ব্যবধানে ভেঙে পড়েছে। জানা যায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের উপর এক হামলার ঘটনায় একজন সেনা নিহত হন। এর পরপরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় ব্যাপক এবং শক্তিশালী হামলার নির্দেশ দেন। এর নির্দেশের পরেই মঙ্গলবার ভোর থেকেই গাজার আকাশ জুড়ে ইসরায়েলের যুদ্ধবিমান এবং ড্রোনের আনাগোনা শুরু হয়, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে ইসরায়েলের নতুন এই হামলায় নিহতের সংখ্যা ১৮ থেকে ৬৩ জন পর্যন্ত হতে পারে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। উত্তর গাজার সাবরা এলাকা, দক্ষিণের খান ইউনিস, রাফা এবং বিভিন্ন স্থানে আবাসিক ভবন এবং স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়ছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই হামলার পর হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। তারা এই আগ্রাসনকে বিপজ্জনক উস্কানি হিসাবে অভিহিত করেছে এবং এর প্রতিবাদে নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দেন। হামাস আরও সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ডের ফলে বাকি জিম্মিদের মরদেহ উদ্ধারের কার্যক্রমেও বিলম্ব হতে পারে। যদিও হামাস রাফা সীমান্তে ইসরায়েলি সৈন্যের উপর হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। গাজার এই পরিস্থিতি নিয়ে পুরো মধ্যপ্রাচ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হামাসকে উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছে। তারা বলেছে ইসরায়েলের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান চান না, বরং অঞ্চলটিকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে ইরানও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। অতীত ইসরায়েলি হামলার জবাবে ইরান প্রতিশোধের হুমকি দিয়েছে এবং তেহরান তাদের সামরিক সক্ষমতা নিয়ে বারবার নিজেদের শক্তি জানান দিচ্ছে। তুরস্ক এবং ইরান উভয় দেশই ফিলিস্তিনিদের পক্ষে তাদের শক্ত অবস্থানে ব্যত করেছে। ইরানের উপর অতীতে ইসরায়েলি হামলার পর তুরস্কের সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা জন্ম দিয়েছে যে ইসরায়েল ভবিষ্যতে তুরস্ককেও লক্ষ্যবস্তু বানাতে পারে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ বাড়ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি সমন্বিত অবস্থান নেওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার পেছনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের গোপন সমর্থন রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এই ঘটনাটিকে ফিলিস্তিনিদের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে। গাজা যখন ইসরায়েলি হামলায় প্রতিদিনই বাড়ছে লাশের সারি, যখন হাসপাতাল থেকে শুরু করে শরণার্থ শিবির কোনো কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই নতুন বিতর্ক আলোড়ন সৃষ্টি করেছে। এই সংঘাত এখন আর শুধু ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো অঞ্চলের ক্ষমতার সমীকরণকে নাড়িয়ে দিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষণে বলেছেন, যে সময়ে পুরো মুসলিম বিশ্বের একজোট হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত, সে সময়ে কিছু আরব দেশ নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে। খামেনির মতে এই দেশগুলোর নিরাপত্তা এবং ইসরায়েলের সাথে পর্দার আড়ালে উন্নয়ন সম্পর্ক ইসরায়েলকে গাজায় এমন ভয়াবহ আগ্রাসন চালাতে সাহস জুগিয়েছে। তিনি এই পদক্ষেপকে ফিলিস্তিনি সাধারণ জনগণের সাথে বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেছেন। এই বিতর্কের মূলে রয়েছে আব্রাহাম এডস নামের পরিচিত সেই ঐতিহাসিক চুক্তি, যার আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদানের মতো দেশগুলো ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছে। যদিও সৌদি আরব এখনও এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করেনি, তবে দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে নানা বিষয়ে আলোচনা চলছে, যা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং হতাশার জন্ম দিয়েছে। ইরানের অভিযোগ হলো এই
আরব দেশগুলো ফিলিস্তিনিদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের অর্থনৈতিক লাভ এবং ইরানের প্রভাব মোকাবেলার জন্য ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। খামিনির মতে ইসরায়েল যখন দেখছে আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলোই তাদের পাশে রয়েছে, তখন তারা ফিলিস্তিনিদের উপর যে কোনো ধরনের হামলা চালাতে আর কোনোই দ্বিধা করছে না। অবশ্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বরাবরই ইরানের এই অভিযোগ অস্বীকার করেছে। প্রকাশ্যে তারা গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সাহায্যও পাঠিয়েছে। তাদের দাবি হলো তারা ফিলিস্তিনিদের দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে এবং তাদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার। বিশ্লেষকরা বলছেন এই দেশগুলোর ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব মোকাবেলা করা, অত্যাধুনিক প্রযুক্তির সামরিক সরঞ্জাম সংগ্রহ করা এবং নিজেদের অর্থনীতিকে আরও শক্তিশালী করা। তারা মনে করছে যে ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হলে এই সবকিছুর ক্ষেত্রেই তারা সুবিধা পাবে। কিন্তু জটিল রাজনৈতিক সমীকরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। তারা মনে করছে তাদের আরব ভাইয়েরা, যারা ঐতিহাসিকভাবে তাদের সবচেয়ে বড় সমর্থক ছিল, তারা এখন ক্ষমতার লোভে এবং নিজেদের স্বার্থে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই বিশ্বাসঘাতকতার অনুভূতি তাদের লড়াইকে আরও কঠিন করে তুলছে। গাজার হাসপাতালগুলো এখন আর নিরাময়ের কেন্দ্র নয়, বরং সেগুলো যেন এক ভয়ঙ্কর মৃত্যুপরিতে পরিণত হয়েছে। ক্রমাগত বোমা হামলা আর আহতদের আত্মচিৎকারে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ চিত্রটি হলো হাসপাতালের ভেতরে। সেখানে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় ঔষধ এবং সার্জারির সরঞ্জামের অভাবে ডাক্তাররা এক প্রকার নীরব আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। জীবন বাঁচানোর শপথ নিয়েও তারা আজ অসহায় দর্শক। ইসরায়েলি অবরোধ এবং নিরবিচ্ছিন্ন হামলার কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে তেল ধারণেরও জায়গা নেই। করিডোর, সিঁড়ি, এমনকি হাসপাতালের সামনেও আহত রোগীদের রাখা হচ্ছে। প্রতি মুহূর্তে অ্যাম্বুলেন্সের সাইরেন নতুন করে আহতদের নিয়ে আসছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। কিন্তু তাদের চিকিৎসা দেওয়ার মতো ন্যূনতম সরঞ্জামও ডাক্তারদের হাতে নেই। সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে জীবন রক্ষাকারী ওষুধ এবং সার্জারির সরঞ্জাম নিয়ে। অবশ করার ওষুধের অভাবে অনেক সময় রোগীদের অজ্ঞান না করেই অস্ত্রোপচার করতে হচ্ছে। ব্যথানাশক ওষুধের অভাবে আহতদের যন্ত্রণায় ছটপট করতে দেখা গেছে। ডাক্তারদের আর কিছুই করার থাকছে না। সাধারণ অ্যান্টিবায়োটিকের অভাবে ছোটখাটো ক্ষত মারাত্মক সংক্রমণের রূপ নিচ্ছে, যা শেষ পর্যন্ত রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। গজ, ব্যান্ডেজ, সেলাই সুতা, এমনকি সিরিঞ্জের মতো প্রাথমিক জিনিসগুলিরও তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ডাক্তারদের একবার ব্যবহারযোগ্য সরঞ্জাম বারবার জীবাণুমুক্ত করে ব্যবহার করা হচ্ছে, যা সংক্রমণের ঝুঁকি আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। একজন ডাক্তার আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে, আমরা এমন এক পরিস্থিতির মধ্যে আছি যা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের চোখের সামনে মানুষ মারা যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না। আমাদের জ্ঞান আছে, দক্ষতা আছে, কিন্তু সরঞ্জাম নেই। একজন রোগীকে বাঁচানোর জন্য যে অস্ত্রোপচার করার দরকার সেটি আমরা করতে পারছি না, কারণ আমাদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। এটা একজন ডাক্তারের জন্য মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাকর। তিনি আরও বলেন, আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, কাকে বাঁচানোর চেষ্টা করব আর কাকে ভাগ্যের হাতে ছেড়ে দিব। তা আমাদেরকে বেছে নিতে হচ্ছে, কারণ আমাদের সম্পদ সীমিত। এই পরিস্থিতিকে ডাক্তাররা বলছেন নীরব আত্মসমর্পণ। এটি কোনো ইচ্ছাকৃত আত্মসমর্পণ নয়, বরং পরিস্থিতির চাপে তৈরি হওয়া এক চরম অসহায়তা, যেখানে ডাক্তারেরা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েও রোগীদের জীবন বাঁচাতে পারছে না, বরং অভাবের বিরুদ্ধে, অসহায়ত্বের বিরুদ্ধে।